আমরা সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আজকের স্টোরিগুলো ছোট 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 কিন্তু অনেকগুলো স্টোরি। আমার মনে হয় যে আপনারা যদি শোনেন মন দিয়ে তাহলে প্রত্যেকটা স্টোরি আপনাদের ভালো লাগবে। তো চলুন প্রথম স্টোরিটা শুরু করি, সাথেই থাকুন প্রতিটা মুহূর্ত। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি লাজিম ইয়াসির জিয়াদ, আমি আশুলিয়া সাভার থেকে বলছি। রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন। আপনার ভূত এফএম ও ভূত.com এই শোয়ের প্রতি আমার আলাদা ভালো লাগা কাজ করে। এই ভালো লাগা থেকে আমি বিভিন্ন স্টোরি কালেক্ট করার চেষ্টা করি। আজকে যে ঘটনাটি আপনার কাছে আমি শেয়ার করব, সেই ঘটনাটি আমার একজন পরিচিত ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা। ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ভাই আমাকে যেভাবে বলেছেন সেই অনুযায়ী আমি লেখার চেষ্টা করছি। আমাকে ভাই তার পরিচয় গোপন রাখতে অনুরোধ করেছেন। সে কারণে ঘটনায় ব্যবহৃত সকল নাম, ছদ্মনাম আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। আমার নাম রিফাত। ঘটনাটি যখন আমার সাথে ঘটে সালটি ছিল 2015। আমি সদ্য বিয়ে করে আমার ওয়াইফকে নিয়ে একটি নতুন বাসায় উঠি। আমরা নতুন বাসায় ওঠায় আমার বাসার জন্য কিছু আসবাবপত্র প্রয়োজন হয়। একদিন বিকেলে আমি আমার ওয়াইফকে একটি ফার্নিচারের দোকানে নিয়ে যাই। বিশেষ দ্রষ্টব্য গোপনীয়তা রক্ষায় আমি দোকানের নাম লিখছি না। দোকানে যাওয়ার পর বিভিন্ন আসবাবপত্র দেখতে দেখতে আমার চোখ আটকে যায় একটি অতি সুন্দর কারুকাজ করা আলমারির ওপর। আমি আমার ওয়াইফকে আলমারিটি দেখিয়ে আলমারিটি নেয়ার কথা বলি। আমার ওয়াইফেরও আলমারিটি অনেক পছন্দ হওয়ায় আমরা আলমারিটি কেনার সিদ্ধান্ত নেই। কেনার সময় আমি একটি অদ্ভুত বিষয় খেয়াল করি। আলমারিটির সৌন্দর্য অনুযায়ী যে দাম হওয়া উচিত, দোকানদার তার চেয়ে অনেক কম দামে আলমারিটি আমাকে বিক্রি করে দিল। আমিও অনেক পছন্দ হওয়ায় 7-5 না ভেবে আলমারিটি কিনে বাসায় নিয়ে আসি। এই আলমারিটি কেনা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। এই আলমারিটি যে কত বড় বিপদের মুখে আমাদের ফেলতে যাচ্ছে এটা আমি কখনো কল্পনাও করিনি। পছন্দের আসবাবটি বাসায় নিয়ে আসার পর 2-3 দিন তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু মাঝে মাঝে মনে হতো আমি এবং আমার ওয়াইফ ছাড়া আমাদের বাসায় তৃতীয় কোনো একজনের অস্তিত্ব আছে। এই বিষয়টিকে আমরা এতটা গুরুত্ব দেই না। আমরা মনে করি এটা হয়তো আমাদের মনের ভুল। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। সকালবেলায় বের হয়ে যাই, আবার রাতে বাসায় ফিরি। সে কারণে আমার ওয়াইফ বাসায় সারাদিন একাই থাকে। তো একদিন বিকেলে আমার ফোনে একটি কল আসে। কলটি ছিল আমার পাশের বাসার ফ্ল্যাটের এক ভদ্র মহিলার, এবং কল রিসিভ করা মাত্রই তিনি বললেন, আপনার ওয়াইফ আত্মচিৎকার শুনতে পেয়ে আমি সাথে সাথে আপনার ফ্ল্যাটে যাই। অনেকক্ষণ যাবৎ আপনাদের দরজা নক করছি, কিন্তু তিনি দরজা খুলছেন না। আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। কথাগুলো শুনে অফিস থেকে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। 5টার দিকে আমি বাসায় পৌঁছে যাই। আমার কাছে বাসার চাবি থাকায় আমি বাসার দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখি আমার ওয়াইফ আলমারির পাশে নিচে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে, আলমারির দরজা খোলা অবস্থায়। আমি ওর মুখে পানি ছিটিয়ে ওর জ্ঞান ফিরিয়ে আনি এবং এরপর আমি ওকে জিজ্ঞেস করি, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন, কি হয়েছিল? এরপর ও আমাকে বলতে শুরু করলো, আমি বিকেলে কাপড় গুছিয়ে আলমারিতে রাখতে যাচ্ছিলাম। আলমারিটি খোলা মাত্র আমি যা দেখলাম তা আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি দেখি মানুষ আকৃতির কিছু আলমারির ভেতরে বসে আছে। সেই জিনিসটার চোখ সাদা বর্ণের, দেখে মনে হচ্ছে চোখের ভেতর দিয়ে বিদ্যুৎ বয়ে যাচ্ছে, আর সেই জিনিসটার সারা শরীরে রক্ত মাখা। আমি এটি দেখা মাত্র চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। আমি এসব বিষয় বিশ্বাস করতাম না। আমি আমার ওয়াইফকে বলি, তুমি হয়তো ভুল কিছু দেখেছো,
আরে এরকম কোনো কিছু হওয়া সম্ভব না। আমার এই জিন ভূতের প্রতি অবিশ্বাস করা, এই জিন ভূত বলতে যে কিছু নেই, আমার এই ধারণা, এই বিশ্বাস যে আমাকে সেই রাতেই পরিবর্তন করতে হবে, আমার জানা ছিল না। ওই দিন রাতে আমি এবং আমার ওয়াইফ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক তখন 3:30। আমার ঘুম ভেঙে যায় একটা কান্নার শব্দে। কান্নার শব্দটি আসছিল আলমারি থেকে। পরক্ষণে আমরা দুজনেই শুনতে পাই কি যেন নারী কণ্ঠে কান্না করছে এবং কিছু একটা বলছে। হঠাৎ আলমারির দরজাটা আপনা আপনি খুলে যায়। সেখান থেকে একটি মানুষ আকৃতির কিছু বেরিয়ে আসে। ওই জিনিসটা এক নিমেষে আমার সামনে দিয়ে চলে যায়। আমাদের দুজনের গলা টিপে ধরে। আমাদের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মনে হচ্ছিল আজকেই শেষ দিন, আর দিনের আলো দেখতে পারবো না। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান শুরু হয়। যেন আমাদের জীবন ফিরে পাই। ওই শয়তানটা আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যেতে থাকে এবং যাওয়ার সময় শুধু একটা কথাই শুনতে পাই। কেউ যেন অলক্ষ্যে বলে, মরবি, তোরা মরবি। ওই দিন সকালে আমি এবং আমার ওয়াইফ ওই ফার্নিচারের দোকানে যাই এবং ওই দোকানদারকে সবকিছু খুলে বলি। দোকানদার তারপর বলতে শুরু করে, আপনারা যেদিন আমাদের কাছ থেকে আলমারিটা কিনেছিলেন, ওই দিন সকালে আমরা এই আলমারিটা আরেকজনের কাছ থেকে কিনে আনি। এরপর দোকানদার আমাদের একটি ফোন নাম্বার দিয়ে বলে, এই নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন। তারা হয়তো কিছু জানে, তারাই আলমারিটা আমাদের কাছে বিক্রি করেছে। এরপর আর কোনো উপায় খুঁজে না পেয়ে সেই নম্বরটিতে কল দিয়ে কিছুক্ষণ পর এক ভদ্র মহিলা কল রিসিভ করেন। এরপর আমরা তাকে জিজ্ঞেস করি, আপনি কি কিছুদিন আগে একটি আলমারি বিক্রি করেছিলেন? মহিলাটি হ্যাঁ বোধক উত্তর দেয়। এবার আমরা আমাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো খুলে বলি। এরপর তিনি যা বলেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি বলেন, আজ থেকে 2 বছর আগে আমাদের বাসায় 3 তলায় একজন স্বামী স্ত্রী ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। তারা খুব অদ্ভুত প্রকৃতির। তারা কারোর সাথে কথা বলতেন না, বাসা থেকে বের হতেন না। একদিন রাতে তাদের ফ্ল্যাট থেকে এক ভয়ানক আত্মচিৎকার ভেসে আসে। চিৎকার শুনে আমরা সবাই ওই ফ্ল্যাটে যাই। তাদের ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। আমরা অনেকক্ষণ দরজায় নক করতে থাকি, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে আমরা দরজা ভেঙে ফেলি। দরজা ভেঙে ফ্ল্যাটের ভেতরে যাওয়া মাত্র আমরা দেখি সেই দৃশ্য যা মানুষ দ্বিতীয়বার দেখতে চাইবে না। আমরা সকলে দেখি ওই স্বামী স্ত্রীর নিথর দেহ মেঝেতে পড়ে আছে। তাদের হাত মুচড়ে কেউ ভেঙে দিয়েছে, তাদের চোখ কেউ তুলে ফেলেছে, তাদের দেহ থেকে সব রক্ত শুষে নেওয়া হয়েছে। এরকম ভাবে হত্যা করা হয়েছে যে সেটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব না। ওই রাতে বাসায় পুলিশ এসে বাসার প্রতিটি লাশ উদ্ধার করে। ওই স্বামী স্ত্রীর বাসায় একজন কাজের মেয়ে ছিল। তৃতীয় লাশটা ছিল তাকেও ঠিক একইভাবে হত্যা করা হয়েছিল। এরপর পুলিশ তদন্ত করে, কিন্তু কোনো রহস্য উন্মোচন করতে না পারায় তদন্ত বন্ধ করে দেয়। এরপর আমাদের ওই ফ্ল্যাট কোনোদিন ভাড়া হয়নি, কিন্তু মাঝে মধ্যে ফ্ল্যাট থেকে নানান শব্দ শোনা যেত। এর মধ্যে তাদের পরিবার পরিজন কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরা এরপর সিদ্ধান্ত নেই তাদের বাসার সকল কিছু বিক্রি করে দেব। তিনি এই বলে তার কথা শেষ করেন। তার মুখে এসব কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এরপর আমি সিদ্ধান্ত নেই আজ আমাদের বাসায় আমরা যাব না, আমরা আমাদের বন্ধুর বাসায় যাব। এরপর আমি এবং আমার ওয়াইফ আমার বন্ধু করিমের বাসায় যাই। এরপর করিমকে আমাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা একে একে খুলে বলি। করিম সব ঘটনা শুনে আমাকে একটি ভালো কবিরাজের সন্ধান দেয়। আমি এবং আমার বন্ধু করিম ওই বিকেলেই কবিরাজের সঙ্গে দেখা করতে তার আশ্রমে চলে যাই। আশ্রমে বেশ কিছুক্ষণ বসে থাকার পর কবিরাজের সঙ্গে আমাদের দেখা করার সুযোগ হয়। তার সাথে দেখা করে আমার এবং আমার ওয়াইফের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা আমি একে একে বলি। শুনে তিনি আমাদের আশ্বস্ত করেন তিনি আমাদের বাসায় কাল আসবেন। সেদিনের মতো আমিও আমার বন্ধু আশ্রম থেকে বাসায় চলে আসি। সেদিন রাতে আমার এবং আমার ওয়াইফের সাথে একটি অদ্ভুত বিষয় ঘটে যায়। আমরা দুজনেই অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে ওই শয়তান আমাদের বলতে থাকে, তোরা পালিয়ে যাবি কোথায়? তোরা যেখানেই যাস কোনো লাভ হবে না, তোদের রক্ত শুষে খাবো। এসব দেখে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি ফজরের আজান হয়েছে। ঠিক তখনই আমার ফোনে একটি কল আসে। কলটি ছিল কবিরাজের আশ্রম থেকে। কবিরাজ বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তার সাথে দেখা করতে হবে। আমি আর করিম তখনই কবিরাজের সঙ্গে দেখা করতে চলে যাই। এরপর কবিরাজ আমাদের যা বলেন সেসব কথা শুনে আমরা রীতিমতো ভয়ে ঠান্ডা হয়ে যাই। তিনি বলেন, ওই আলমারিটি কিনে তোমরা মৃত্যুকে আহ্বান জানিয়েছ। ওই আলমারিটি একটি খবিশ জিনের বাসস্থান। জিনকে সে আলমারিতে একটি বাক্সের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। জিনটির প্রধান চাহিদা হলো মানুষের রক্ত। তুমি
যে স্বামী স্ত্রীর কথা আমাকে বলেছিলে তারা ভয়ঙ্কর কালো জাদু চর্চা করত। তারা তাদের বিভিন্ন অসাধু কাজ সাধনের জন্য ওই জিনকে বন্দি করে। তারা কালো জাদুতে এতটা পারদর্শী না হয় ওই জিনটি মুক্ত হয়ে যায় এবং একে একে তাদের সবাইকে মেরে ফেলে। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তারা ওই জিনটিকে একটি বাক্সে বন্দি করতে পেরেছিল। এজন্য ওই জিন কারো কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু তোমার স্ত্রী বাক্সটা খুলে ওই জিনকে আবার মুক্ত করে দিয়েছে। বাক্সের কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই। বাক্সের ব্যাপারে আমার কোনো কিছু জানা ছিল না। কবিরাজ আবারও বলেন, এই জিনকে আর বন্দি করা সম্ভব হবে না, তবে একটি উপায় আছে, ওই জিনকে মেরে ফেলবে, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আমার বন্ধু করিম কবিরাজকে তার শিষ্যকে নিয়ে যাই আমাদের বাসায়। কবিরাজ বাসায় প্রবেশ করা মাত্র বাসার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়, আর কেউ চাপা গলায় বলতে থাকে, এসেছিস তোরা। কবিরাজ এরপর একটি বৃত্ত আঁকে। আমাকে আর করিমকে সেই বৃত্তে প্রবেশ করতে বলেন, আর আমাকে সেই আলমারিটি যে রুমে আছে সেই রুমটি দেখিয়ে দিতে বলেন। এরপর কবিরাজ তার 4 শিষ্যকে নিয়ে সেই রুমে প্রবেশ করে, আর যাবার আগে আমাদের বলে যান, যা কিছু হয়ে যাক আমরা যেন ওই বৃত্ত অতিক্রম না করি। কবিরাজ রুমে প্রবেশ করা মাত্রই সেই ভূমিকম্প বেড়ে চলে। 1 ঘন্টা পর হঠাৎ পরিবেশ স্থির হয়ে যায়। কবিরাজ রুম থেকে বেরিয়ে আসেন, তার সারা শরীরে বড় বড় আঁচড়ের দাগ। এরপর তিনি বলেন, আমরা ওই জিনকে বন্দি করতে পেরেছি, কিন্তু একে বেশিক্ষণ বন্দি রাখা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব বাক্সটি পুড়িয়ে ফেলতে হবে। এরপর তিনি বাক্সটি পুড়িয়ে ফেলেন। বাক্সটা পোড়ানোর সময় অনেক ভয়ানক আত্মচিৎকার ভেসে আসে। আস্তে আস্তে বাক্সটি পুড়ে ছাই হয়ে যায়। এরপর কবিরাজ বলেন, এই জিনটি নেই, মারা গিয়েছে। কবিরাজ তার হাতিয়া নিয়ে চলে যান। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি আমাদের সাথে। কথা বলে রিফাত ভাই তার জীবনে ঘটে যাওয়া ঘটনা শেষ করেন। ডিয়ার লিসেনার্স, আপনারা কারো ব্যবহৃত জিনিস কেনার আগে সাবধানতা অবলম্বন করবেন, আর কখনো কোনো অদ্ভুত বাক্স পেলে খুলে দেখার চেষ্টা করবেন না। আপনার একটি মাত্র ভুল আপনার জীবন শেষ করে দিতে পারে। রাসেল ভাই, আপনার কাছে অনুরোধ রইল, আমার এই ঘটনাটি ভালো লাগলে লিসেনারদের সাথে শেয়ার করবেন। আমার কাছে আরও স্টোরি রয়েছে, সেই স্টোরিগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। আপনার স্টোরির অপেক্ষায় থাকলাম। আমাকে স্টোরি পাঠান russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে, এবং আশা করবো যে শুধু আপনি না, সবাই আমাদের অনেক অনেক ঘটনা পাঠাবেন। আমি চলে যাব